যকৃতের অভ্যন্তরে প্রচুর পরিমাণে কুফার কোষ থাকে। এ সকল কোষ 120 দিন বয়সী লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে। যকৃতের অভ্যন্তরে প্রচুর পরিমাণে কুফার কোষ থাকে। এ সকল কোষ 120 দিন বয়সী লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে। যকৃতের অভ্যন্তরে প্রচুর পরিমাণে, ও আচ্ছা, এটা তো সঞ্চয় ভূমিকার মধ্যে আছি, তাহলে উৎপাদন করে কি কিভাবে, তার যে মেকানিজমটা সেটা এখানে আলোচনা করব না, সঞ্চয় করার কথাটাই হাইলাইট করব। আর এই যে কি কিভাবে সেই পিত্তরস উৎপাদন করে, সেটা ওই যে বিপাকের মধ্যে পিত্তরস উৎপাদন বোধহয় একটা হেডিং আছে, সেইখানে গিয়ে এই ইন্টারনাল কথাবার্তাগুলো বলবো। এখানে সঞ্চয়ের ক্ষেত্রে উৎপাদনের প্রক্রিয়াটা আলোচনায় আনবো না। তাহলে আমরা এই আলোচনাটা আবারও একবার করবো না, যখন পিত্তরস উৎপাদনের একটা প্রক্রিয়া বিপাকের মধ্যে দেখবা আছে হেডিং দেওয়া, সেখানে এটা আলোচনা করবো। এখানে শুধু কিভাবে উৎপাদনের পরে সঞ্চয় হয় সেটা খালি অল্প একটু বলবো। দেখো, যকৃতের অভ্যন্তরে কুফার, প্রচুর পরিমাণে কুফার কোষ থাকে দাঁড়ি। এ সকল কোষ 120 দিন বয়সী লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দাঁড়ি। সাথেই লেখো, লোহিত রক্তকণিকা ধ্বংসের ফলে পিত্তরস উৎপন্ন হয়। লোহিত রক্তকণিকা ধ্বংসের ফলে পিত্তরস উৎপন্ন হয়। লোহিত রক্তকণিকা ধ্বংসের ফলে পিত্তরস উৎপন্ন হয়। একজন পূর্ণবয়স্ক ব্যক্তি প্রতিদিন প্রায় 1200 থেকে 1500 ml পিত্তরস উৎপাদন করে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তি প্রতিদিন প্রায় 1200 থেকে 1500 ml পিত্তরস উৎপাদন করে, যার অধিকাংশই পিত্ত নালীর মাধ্যমে ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে পৌঁছায়। যার অধিকাংশই পিত্ত নালীর মাধ্যমে, পিত্তনালী বা হেপাটিক নালী লেখো, পিত্তনালী লিখিও না, হেপাটিক, যার অধিকাংশই হেপাটিক নালীর মাধ্যমে, পিত্তনালীর আবার ইংরেজি হচ্ছে সিস্টিক ডাক্ট, এটাকে বলা লাগে পিত্তনালী, আর এটাকে যকৃৎ নালী বা হেপাটিক নালী বলা হয়, বলা উচিত। যার অধিকাংশই হেপাটিক নালীর মাধ্যমে ক্ষুদ্রান্ত্রের ভেতরে পৌঁছায় বা ক্ষুদ্রান্ত্রে পৌঁছায়। একজন পূর্ণবয়স্ক ব্যক্তি প্রতিদিন প্রায় 1200 থেকে 1500 ml পিত্তরস উৎপাদন করে, যার অধিকাংশই হেপাটিক নালীর মাধ্যমে ক্ষুদ্রান্ত্রে পৌঁছায় দাঁড়ি। তবে যকৃতের অভ্যন্তরে বিদ্যমান বাইল ডাক্ট সমূহ, প্রায় 300 থেকে 400 ml পিত্তরস সঞ্চয় করে রাখে। তবে যকৃতের অভ্যন্তরে বিদ্যমান বাইল ডাক্ট সমূহ প্রায় 300 থেকে 400 ml পিত্তরস সঞ্চয় করতে পারে দাঁড়ি। আর কোনো কথা বলার দরকার নেই। তবে যকৃতের অভ্যন্তরে বিদ্যমান বাইল ডাক্ট সমূহ প্রায় 300 থেকে 400 ml পিত্তরস সঞ্চয় করতে পারে। আচ্ছা, একটা কাজ করো, এইখানে লিখছো কত, 1200 থেকে 1500 লিখছো না? এখানে একটু কাজ করো, 1000 থেকে 1200 লেখো, এখানে একটু রেঞ্জটা কমায় দাও। বেশিরভাগ বইতেই এটা আছে, কোনো দুই একটা বইতে আবার লিখছে 1200, এটা একটু রেঞ্জটা কমায় দাও। একজন পূর্ণবয়স্ক ব্যক্তি প্রতিদিন প্রায় 1000 থেকে 1200 ml পিত্তরস উৎপাদন করে, এটা একটু রেঞ্জটা কমায় লেখো। আর যার অধিকাংশই হেপাটিক নালীর মাধ্যমে ক্ষুদ্রান্ত্রে গিয়ে পৌঁছায়। তবে যকৃতের অভ্যন্তরে বিদ্যমান বাইল ডাক্ট সমূহ প্রায় 300 থেকে 400 ml পর্যন্ত পিত্তরস সঞ্চয় করতে পারে। ঠিক আছে, লিখছো সবাই? রথি একটু পড়ে শোনাও তো, কি লিখছো রথি? পুরোটা পিত্তরস সঞ্চয় পুরোটা। রথি আছো ক্লাসে? দেখলাম, দেখি একবার, কথা বলে না কেন? নাই তো, একবার দেখলাম, এখন দেখি নাই, কেটে গেছে মনে হয়। আচ্ছা, মহুয়া হাবিবা একটু পড়ে শোনাও তো। জি স্যার। যকৃতের অভ্যন্তরে প্রচুর পরিমাণে কুপ্পার সেল থাকে। এ সকল কোষ 120 দিন বয়সী লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে। এই লোহিত রক্তকণিকা ধ্বংসের ফলে পিত্তরস উৎপন্ন হয়।
একজন পূর্ণবয়স্ক ব্যক্তি প্রায় প্রতিদিন 1000 থেকে 1200 ml পিত্তরস উৎপাদন করে, যার অধিকাংশই হেপাটিক নালীর মাধ্যমে ক্ষুদ্রান্তে পৌঁছায়। তবে যকৃতের অভ্যন্তরে বাইল ডাক্ট সমূহ প্রায় 300 থেকে 400 ml পর্যন্ত পিত্তরস সঞ্চয় করে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আর লাগবে না কিছু। গেল পিত্তরস সঞ্চয়, চলে লেখা শেষ। এবার আমরা সঞ্চয়ী ভূমিকা শেষ হলো। এবার আসছে মনে হয় বিপাকীয় ভূমিকা, নাকি? যকৃতে টোটাল কাজকে দুই ভাগে ভাগ করেছিলাম। এক ছিল হচ্ছে সঞ্চয় ভূমিকা, দুই লেখো বিপাকীয় ভূমিকা বা যকৃতের বিপাকীয় কাজ, তাই না? টেবিল সরি কাজ, কাজই লিখলাম কেন আবার? কাজ। যকৃতের বিপাকীয় কাজ। আচ্ছা, এখন এই যে বিপাক, বিপাক যেটাকে ইংরেজিতে বলা হয় মেটাবলিজম, এটা সম্পর্কে অনেকে আমরা বুঝি, আবার অনেকে জানি না বা বুঝি না। সেটা আমি একটু বলি আগে, তারপর আমি এটার একটা সংজ্ঞাও দিব। তারপরে আমরা যকৃৎ কি কি বিপাকীয় কাজ করে সেটা বলবো। আচ্ছা শোনো, এই বিপাক জিনিসটাকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি দুই ভাগে কি কি ভাগ করা যায়? একটা হচ্ছে উপচিতি, উপচিতি যেটাকে ইংরেজিতে বলে অ্যানাবলিজম। লেখা লাগবে না এগুলো, খেয়াল করো। আর একটাকে বলা হয় অপচিতি, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্যাটাবলিজম। এই উপচিতি আর অপচিতি এই দুইটাকে একসাথে বলে বিপাক। এখন বলতে পারো যে স্যার উপচিতি কি জিনিস? উপচিতি হচ্ছে জীবদেহের ভিতরে কোনো পদার্থ তৈরি করা বা সংশ্লেষ করা। জীবদেহের ভিতরে যদি কোনো পদার্থ সংশ্লেষিত হয়, মানে উৎপন্ন হয় বা তৈরি হয়, তাকে বলে উপচিতি। আর জীবদেহের ভিতরে যদি কোনো পদার্থ ভাঙে, মানে বিশ্লিষ্ট হয়, বিশ্লিষ্ট হয়, তাহলে সেটাকে বলা হয় অপচিতি। মানে বিশ্লেষণ ঘটে যদি কোনো পদার্থের, বড় একটা অণু একদম ভেঙে পরমাণু লেভেল পর্যন্ত চলে আসে, বৃহৎ কোনো জটিল পদার্থ ভেঙে একদম অণু পরমাণুতে যদি আলাদা হয়ে যায়, তখন সেটাকে বলা হয় বিশ্লিষ্ট হওয়া বা অপচিতি। এই উপচিতি আর অপচিতি দুইটাকে একসাথে বলে বিপাক। আর বিপাকের ইংরেজি হচ্ছে মেটাবলিজম। দ্যাট মিনস মেটাবলিজম ইকুয়াল টু অ্যানাবলিজম প্লাস ক্যাটাবলিজম। বুঝাইতে পারছি না পারিনি? বিপাক জিনিসটা বুঝাতে পারছি কিনা? জি স্যার। তাহলে এটার একটা সংজ্ঞা দিই আমরা, তারপরে যকৃৎ কি কি বিপাকীয় কাজ করে সেখানে যাব। লেখো, জীবদেহের অভ্যন্তরে কোনো পদার্থ সংশ্লেষিত হলে তাকে উপচিতি। জীবদেহের অভ্যন্তরে কোনো পদার্থ সংশ্লেষিত হলে, সিনথেসাইজ হলে, জীবদেহের অভ্যন্তরে কোনো পদার্থ সংশ্লেষিত হলে তাকে উপচিতি, ব্র্যাকেটে লেখো অ্যানাবলিজম। জীবদেহের অভ্যন্তরে কোনো পদার্থ সংশ্লেষিত হলে তাকে উপচিতি, এবং কোনো পদার্থ বিশ্লিষ্ট হলে, বিশ্লিষ্ট হওয়া মানে হচ্ছে লাইসিস হওয়া, ভেঙে যাওয়া। জীবদেহের অভ্যন্তরে কোনো পদার্থ সংশ্লেষিত হলে তাকে উপচিতি, ব্র্যাকেটে লেখো অ্যানাবলিজম, এবং কোনো পদার্থ বিশ্লিষ্ট হলে তাকে অপচিতি, ব্র্যাকেটে লেখো ক্যাটাবলিজম বলে। দাঁড়ি, জীবদেহের অভ্যন্তরে কোনো পদার্থ সংশ্লেষিত হলে তাকে উপচিতি, এবং কোনো পদার্থ বিশ্লিষ্ট হলে তাকে অপচিতি বলে। জীবদেহের অভ্যন্তরে কোনো পদার্থ সংশ্লেষিত হলে তাকে উপচিতি, এবং কোনো পদার্থ বিশ্লিষ্ট হলে তাকে অপচিতি বলে। দাঁড়ি, সাথে লেখো উপচিতি এবং অপচিতিকে একত্রে বিপাক বলে। উপচিতি এবং অপচিতিকে একত্রে বিপাক বলে। অ্যানাবলিজম ও ক্যাটাবলিজম ইকুয়াল টু মেটাবলিজম, সোজা কথা। উপচিতি ও অপচিতিকে একত্রে বিপাক বলে। যেমন মনে করো উদ্ভিদের যে সালোক সংশ্লেষণ, এটা একটা উপচিতি। হ্যাঁ, আবার শ্বসন, যেখানে গ্লুকোজটা ভেঙে শক্তি তৈরি হয়, গ্লুকোজটা ভেঙে যায়, সেটা অপচিতি। আমাদের পরিপাক, এটা একটা অপচিতি। পরিপাকের পরে যে সব খাদ্য বস্তু তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল বা গ্লুকোজ, সেটা আমাদের দেহের মধ্যে গিয়ে যদি অ্যাটাচ হয়, তাহলে সেটা উপচিতি। ওটা পরিপাকটা অপচিতি। পরিপাকের পরে যে জিনিসটা প্রোডাক্ট হয়, সেটা যদি আমার দেহের ভিতরে নিয়ে অ্যাসিমিলেট করি, আমরা দেহের একটা অংশ হিসেবে আবদ্ধ করে ফেলি, তখন সেটা কিন্তু উপচিতি, নতুন পদার্থ সিনথেসাইজ হচ্ছে। তো এরকম আর কি, সব জীবের মধ্যে উপচিতি আর অপচিতি দুইটাই আছে, আর দুইটাকে একসাথে বলে বিপাক। তাহলে লাইনটা আমরা এরকম বললাম,
জীবদেহের অভ্যন্তরে কোনো পদার্থ সংশ্লেষিত হওয়ার প্রক্রিয়াকে উপচিতি এবং কোনো পদার্থ বিশ্লিষ্ট হওয়ার প্রক্রিয়াকে অপচিতি বলে। উপচিতি ও অপচিতিকে একত্রে বিপাক বলে। লিখছো সবাই? জি স্যার। দাঁড়ি। এবার সাথেই লেখো, যকৃৎ মানবদেহে যে সকল গুরুত্বপূর্ণ বিপাকীয় কার্য সম্পন্ন করে, যকৃৎ মানবদেহে যে সকল ওটা একটুখানি খুলে রাখো, স্লাইডিং ডোরটা একটু খুলে রাখো, নাহলে তো ইয়েটা ডিস্টার্ব করবে। অল্প একটু, রাউটারটা মাঝখানে না। আচ্ছা, দাঁড়ি সাথেই লেখো, কি লিখছো লাইনটা? কি জানো, যকৃৎ মানবদেহে যে সকল গুরুত্বপূর্ণ বিপাকীয় কার্য সম্পন্ন করে তার সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ। যকৃৎ মানবদেহে যে সকল গুরুত্বপূর্ণ বিপাকীয় কার্য সম্পন্ন করে তার সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ। যকৃৎ মানবদেহে যে সকল গুরুত্বপূর্ণ বিপাকীয় কার্য সম্পন্ন করে তার সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ। এবার নাম্বার ওয়ান বলো কি আছে? টেবিল ধরে বলো। যকৃৎ মানবদেহে যে সকল গুরুত্বপূর্ণ শর্করা বিপাক। ঠিক আছে, শর্করা বিপাক। হ্যাঁ, শর্করা বিপাক। যকৃৎ মানবদেহে যে সকল গুরুত্বপূর্ণ বিপাকীয় কার্য সম্পন্ন করে তার সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ। শর্করা বিপাক, সরি, তার মানে এইখানে আমরা বর্ণনা করব শর্করা জাতীয় কোনো পদার্থ যদি আমরা তৈরি হতে দেখি বা ভাঙতে দেখি, সেটা আলোচনা করব। ঠিক তো? শর্করা বিপাক। আচ্ছা, প্রথমে আমি একটু বলি, তারপরে আমরা নোটে যাই। শোনো, যকৃতের ভেতরে শর্করা বিপাক তিনটা ওয়েতে হয়, তিনটা সিস্টেমের মাধ্যমে হয়, সেটা লিখবো পরে। আগে দেখো সেই তিনটা সিস্টেমটা কি। একটা সিস্টেমের নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। কিছু লেখিও না, খালি শুনতে থাকো, দেখতে থাকো। এটা কি গ্লাইকোজেনেসিস? জিনিসটা কি? গ্লাইকোজেনেসিস আর কিছুই না, আমরা যে সকল শর্করা জাতীয় খাবার খাই, হ্যাঁ, ভাত, রুটি, আলু, সবজি, এগুলোর মধ্যে যে স্টার্চ থাকে, যে সকল শর্করা জাতীয় খাবার খাই তার মধ্যে স্টার্চ থাকে, সেই স্টার্চটা ভেঙে তৈরি হয় গ্লুকোজ, যেটা আমরা জানি সবাই। সেই গ্লুকোজটা আমরা জানি, গত ক্লাসে সঞ্চয়ের ওখানে আলোচনাও করেছি, পরিণত হয় গ্লাইকোজেনে। গ্লাইকোজেন নামক পদার্থে সাহায্য করে কে? ইনসুলিন নামক হরমোন। তাহলে এই প্রক্রিয়াটাকে বলে গ্লাইকোজেনেসিস। আগেও আমরা এটা আলোচনা করেছি, তখন কিন্তু এই সেন্স থেকে আলোচনা করেছি যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে, সেটা সত্য। আর এই গ্লাইকোজেনটা প্রত্যেকটা কোষের মধ্যে জমা থাকবে, কলিজার মধ্যে সবচেয়ে বেশি জমা থাকবে। তখন ওই জমা থাকে কোথায়, কি রকম, সেটার উপরে আমরা গুরুত্ব আরোপ করেছি। কিন্তু এখন আমরা কিন্তু মেকানিজমটার উপরে গুরুত্ব আরোপ করব, যে গ্লাইকোজেন যেহেতু একটা শর্করা, এই শর্করা জাতীয় পদার্থটা কিভাবে তৈরি হচ্ছে সেই মেকানিজমটার উপরে আমরা গুরুত্ব আরোপ করব। কারণ মনে রেখো, বিপাক কিন্তু আসলে মেকানিজমটা নিয়ে কথা বলে। বিপাকের কাজ হচ্ছে ফিজিওলজিটা কি, তার কেমিক্যাল রিয়াকশনটা কি, কেমিক্যাল প্রসেসটা কি, সেটা নিয়ে আলোচনা করবে। আর তুমি সেটা কিভাবে, কোথায়, কতটুকু জমা করে রাখছো না রাখছো, কোথায় বেশি হয়ে গেছিল সেখান থেকে সরিয়ে কোথায় নিয়ে রাখছো, সেই বিষয়টা নিয়ে কথা বলেছো তুমি সঞ্চয় ভূমিকার ওখানে। কিন্তু এখন তোমাকে ওর মেকানিজমটা নিয়ে আলোকপাত করতে হবে। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয় যে পদ্ধতিতে, সেই মেকানিজমটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস, এবং এটা একটা শর্করা বিপাক। নাম্বার বি, যদি কখনো এমন হয় যে তুমি খাবার দাবার খাচ্ছ না, তোমার রক্তে গ্লুকোজ কমে যাচ্ছে, তখন এই জমানো গ্লাইকোজেনটাও আবার ভেঙে যেতে পারে। সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এটা কে করে? এই যে গ্লাইকোজেন নামক শর্করাটা, গ্লাইকোজেন একটা পলিস্যাকারাইড, 10 থেকে 20টা আলফা ডি গ্লুকোজ পাশাপাশি এসে 1,4 গ্লাইকোসাইডিক লিংকেজ দ্বারা যুক্ত হলে সেই পলিস্যাকারাইডের নাম হচ্ছে গ্লাইকোজেন। এটা আমরা জানি। কিন্তু আমরা যদি খাবার দাবার না খাই, রোজা থাকি যখন, তখন আবার এই জমানো গ্লাইকোজেনটা আবার ভেঙে যাবে। কোন হরমোনের সাহায্যে? গ্লুকাগনের সাহায্যে। গ্লুকাগন হরমোনটা বের হয় অগ্নাশয়ের আলফা কোষ থেকে, ইনসুলিনটা বের হয় বিটা কোষ থেকে। তো এই গ্লাইকোজেন কি করবে? এই গ্লুকাগনটাকে ভেঙে আবার গ্লুকোজে রূপান্তরিত করতে পারে। তাহলে দেখো, আমরা শর্করা জাতীয় পদার্থ উৎপাদন করছি, এই যে গ্লাইকোজেন, এটা একটা শর্করা, গ্লুকোজ এটাও একটা শর্করা, আবার ভাঙছি যেটা সেটাও শর্করা। সুতরাং এটা তো অবশ্যই শর্করা বিপাক। শর্করা জাতীয় পদার্থ তৈরি বা ভাঙা বা উৎপাদন, এটা তো শর্করা বিপাক। তাহলে এই একটা পদ্ধতি।
গ্লাইকোজেনোলাইসিস। আর একটা পদ্ধতি আছে, সেটা কি? ওটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, জেনেসিস। সেটা কি? সেটা হচ্ছে আমরা যখন খাবার খাই না, তখন আমাদের কলিজার মধ্যে অথবা রক্তের মধ্যে ভাসমান আছে, কলিজার মধ্যে একটু বেশিই আছে, রক্তের মধ্যেও আছে, প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড আছে। অ্যামাইনো অ্যাসিড আছে, সেই অ্যামাইনো অ্যাসিডকে, অথবা ফ্যাটি অ্যাসিড আছে, আমাদের রক্তের মধ্যেও আছে, কলিজার মধ্যে তো প্রচুর আছে ফ্যাটি অ্যাসিড, অথবা মনে করো গ্লিসারল। এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল আমরা পাবো কোন স্নেহ জাতীয় খাবার টাবার যখন খাবো, অ্যামাইনো অ্যাসিড পাবো যখন আমরা আমিষ জাতীয় খাবার খাবো। এর যে কোনোটাকে, হ্যাঁ, এই অ্যামাইনো অ্যাসিড অথবা ফ্যাটি অ্যাসিড অথবা গ্লিসারল, এর যে কোনোটাকেই কিন্তু গ্লুকোজে রূপান্তরিত করা যায়। গ্লুকোজে রূপান্তরিত করতে পারে কে পারে এটা করতে? গ্লুকাগন। গ্লুকাগন এই কাজটা করতে পারে। তাহলে গ্লুকাগন হরমোন গ্লাইকোজেনটাকেও গ্লুকোজে রূপান্তরিত করতে পারে, আবার অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এটাকেও গ্লুকোজে রূপান্তরিত করতে পারে। এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তাহলে এই যে দেখো, এই যে গ্লুকোজ তৈরি হচ্ছে, এই গ্লুকোজ তৈরি হচ্ছে, অথবা এখানে গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তাহলে শর্করা জাতীয় পদার্থ তৈরি হচ্ছে, তাহলে এটা অবশ্যই শর্করা বিপাকের একটা অংশ। এখানে মেকানিজমটা কি আমরা এই ইকুয়েশন দিয়ে লিখে দিয়েছি, এই ইকুয়েশনটাও আমরা লেখার মধ্যে আনবো, আর মেকানিজমটার উপরে এখন হাইলাইট করবো, এমফাসিস দিব। তাহলে আমরা লিখতে শুরু করি। শর্করা বিপাক হেডিং দিয়ে তার সামনে লেখো, যকৃতের অভ্যন্তরে প্রধানত 3টি উপায়ে শর্করা বিপাক ঘটে থাকে বা ঘটে। যকৃতের অভ্যন্তরে প্রধানত 3টি উপায়ে শর্করা বিপাক ঘটে, যথা, এবার লেখো এ, গ্লাইকোজেনেসিস। যকৃতের অভ্যন্তরে 3টি উপায়ে শর্করা বিপাক ঘটে, যথা লেখো এ, গ্লাইকোজেনেসিস। আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো গ্লাইকোজেনেসিস। কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, যে পদ্ধতিতে রক্তের গ্লুকোজ ইনসুলিন হরমোনের সাহায্যে গ্লাইকোজেন এ রূপান্তরিত হয় তাকে গ্লাইকোজেনেসিস বলে। যে পদ্ধতিতে রক্তের গ্লুকোজ ইনসুলিন হরমোনের সাহায্যে গ্লাইকোজেন এ রূপান্তরিত হয় তাকে গ্লাইকোজেনেসিস বলে। এবার এই ইকুয়েশনটা লেখো। ইকুয়েশন তো কিছুই না, এই যে দেখো, গ্লুকোজ, অ্যারো চিহ্ন, ইনসুলিন, গ্লাইকোজেন। এই ইকুয়েশনটা একটু লেখো, তাহলে আরেকটু স্ট্রং হবে, লেখাটা আরেকটু কোয়ালিটিফুল হবে। যে পদ্ধতিতে রক্তের গ্লুকোজ ইনসুলিন হরমোনের সাহায্যে গ্লাইকোজেনে রূপান্তরিত হয় তাকে গ্লাইকোজেনেসিস বলে। লিখে এই ইকুয়েশনটা লেখো, গ্লুকোজ, অ্যারো চিহ্ন, উপরে ইনসুলিন ইকুয়াল টু গ্লাইকোজেন। লেখা হলে বলিও। হয়েছে স্যার। এবার নিচে লেখো বি, লেখো গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস এই হেডিংটা দাও। লেখো, যে পদ্ধতিতে সঞ্চিত গ্লাইকোজেন গ্লুকাগন হরমোনের সাহায্যে গ্লুকোজে রূপান্তরিত হয় তাকে গ্লাইকোজেনোলাইসিস বলে। যে পদ্ধতিতে সঞ্চিত গ্লাইকোজেন, সঞ্চিত কোষের মধ্যেও থাকতে পারে, কলিজার মধ্যেও থাকতে পারে, তবে কলিজার মধ্যে থাকে সেটার দিকেই আমরা আলোকপাত করব, কারণ আমরা তো যকৃতের কাজ করছি, সুতরাং যকৃতের ভেতরেই এটা ঘটে সেটাই আমরা জানবো। তবে এই গ্লাইকোজেনোলাইসিস শুধুই যে কলিজার মধ্যে ঘটে তা না, অন্যান্য কোষের মধ্যেও ঘটে, তবে কলিজার মধ্যে একটু বেশি ঘটে, যেহেতু গ্লাইকোজেনটা থাকেই তো কলিজার মধ্যে বেশি, তাই। লেখো, যে পদ্ধতিতে সঞ্চিত গ্লাইকোজেন গ্লুকাগন হরমোনের সাহায্যে গ্লুকোজ এ রূপান্তরিত হয় তাকে গ্লাইকোজেনোলাইসিস বলে। লেখা হইলে বলিও। আর গ্লুকাগন হরমোন, যে পদ্ধতিতে সঞ্চিত গ্লাইকোজেন গ্লুকাগন হরমোনের সাহায্যে বা সহায়তায় গ্লুকোজ এ রূপান্তরিত হয়
তাকে গ্লাইকোজেনোলাইসিস বলে। এবার ইকুয়েশনটা দাও, এই ইকুয়েশনটা লেখো, গ্লাইকোজেন অ্যারো চিহ্ন গ্লুকাগন গ্লুকোজ। এবার লেখো সি, গ্লুকোনিওজেনেসিস, এটা লেখো গ্লুকোনিওজেনেসিস। সোজা লেখো যে পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিড কমা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, যে পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল গ্লুকাগন হরমোনের সাহায্যে গ্লুকোজ এ রূপান্তরিত হয় তাকে গ্লুকোনিওজেনেসিস বলে। যে পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল গ্লুকাগন হরমোনের সাহায্যে গ্লুকোজ এ রূপান্তরিত হয় তাকে গ্লুকোনিওজেনেসিস বলে। শেষ, শর্করা বিপাক লেখা শেষ, লেখা হইলে বলিও। তার মানে এখানে আমরা কিন্তু পদ্ধতিটার উপরে গুরুত্ব আরোপ করেছি, কোথায় কে কতটুকু সঞ্চয় থাকে না থাকে এটা না, আমার এখানে আলোকপাত করতে হবে কি পদ্ধতি অবলম্বন করে এই ঘটনাটা ঘটে, শর্করা জাতীয় পদার্থ তৈরি হয় বা ভাঙে। আমরা সেটা উপস্থাপন করলাম তিনটা পদ্ধতির মাধ্যমে, একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, একটা গ্লাইকোজেনোলাইসিস, আর একটা গ্লুকোনিওজেনেসিস। লিখছো সবাই? স্যার। এর পরেরটা বলো। পরেরটা বলো। স্নেহ বিভাগ স্যার। স্নেহ বিপাক নাম্বার 2। আচ্ছা, এখন দেখো স্নেহ বিপাকটা আসলে আমরা কি পড়বো। গত ক্লাসে যে স্নেহ সঞ্চয়টা লিখছো নাকি, শর্করা আমিষ স্নেহ সঞ্চয় ভূমিকার মধ্যে কি স্নেহ একবার আসছে নাকি দেখি তো? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল সঞ্চয় আসছে, তাই না? ঠিক আছে, এবার আসো স্নেহ বিপাকটা কি খেয়াল করো। আমরা তো জানি আমরা তেল, ঘি, মাখন যত স্নেহ জাতীয় খাবার খাই, সকল স্নেহ জাতীয় খাবার খাওয়ার পরে সেটা পরিপাক হয়ে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড আর কি, আর মনে করো অ্যালকোহল, মানে গ্লিসারল। গ্লিসারল একটা অ্যালকোহল, বেশিরভাগ অ্যালকোহল থাকে গ্লিসারল, গ্লিসারলটাও কিন্তু একটা অ্যালকোহল। তুমি অ্যালকোহল লেখো বা গ্লিসারল লেখো, যা লেখো, আমরা স্নেহ জাতীয় খাবার খেলে পাই ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল বা অ্যালকোহল। আমরা সেটা জানি যে যকৃতের মধ্যে গিয়ে এই ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহলের বেশ খানিকটা জমা থাকে, ঠিক আছে, যে বেশ খানিকটা কিন্তু ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল যকৃতের মধ্যে কিন্তু জমা থাকে। কিন্তু আরো একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যকৃৎ যখন প্রয়োজন মনে করে এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলকে গ্লুকাগন হরমোনের সাহায্য নিয়ে গ্লুকোজে পরিণত করতে পারে, যেটা আমরা একটু আগে আলোচনা করে এসেছি। এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এই দুইটাকে যকৃৎ যখন মনে করে তখন সে কিন্তু গ্লুকাগন হরমোনের সাহায্য নিয়ে এই দুইটাকে গ্লুকোজে রূপান্তরিত করে দিতে পারে। কখন মনে করে? যখন দেখে যে রক্তে গ্লুকোজের শর্টেজ আছে, তখন সে কি করে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলটাকে কনভার্ট করে গ্লুকাগন দিয়ে গ্লুকোজে রূপান্তরিত করে ছেড়ে দেয়, তাহলে রক্তের গ্লুকোজের মাত্রা আবার আগের মতো হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। ঠিক আছে, সেটা তো একটা পথ আছে, সেটা তো আমরা গ্লুকোজ শর্করা বিপাকের মধ্যে লিখলাম। কিন্তু স্নেহ বিপাকের মধ্যে কি লিখবো? স্নেহ বিপাকের মধ্যে লিখবো এইটা যে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের যে অংশটা গ্লুকোজে রূপান্তরিত হয় সেটা তো হয়, কিন্তু বাকি যে অংশটা সেটা আবার কি করে জানো? ওই যকৃতের মধ্যে বসে জোড়া লাগে। এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল এই দুইটা আবার জোড়া লেগে আবার ফ্যাটে পরিণত হয়, ফ্যাট বা চর্বিতে পরিণত হয়। এই কথাটা কি আমরা এর আগে বলেছি কখনো? না স্যার, বলি নাই। এই ফ্যাট বা চর্বি কণায় পরিণত হয়, চর্বি কণায় পরিণত হয়। এবং এই চর্বি কণা, বুঝতে পারছো, রক্তের মধ্যেও ভাসতে থাকে, যে বুঝতে পারছো, এবং এই চর্বি কণাটার নাম আছে একটা, ওটাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড কিন্তু রক্তের মধ্যে কি পরিমাণ কার থাকে সেটা কিন্তু অনেক সময়
ইয়ে করতে হয়, কি বলা যায়, ট্রাইগ্লিসারাইড বানানো এরকম নয়, TRIGLYCERIDE, ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইড নামক চর্বি কণায় পরিণত হয়। এটা কিন্তু এক ধরনের চর্বি জাতীয় পদার্থ, বুঝতে পারছো? এই ট্রাইগ্লিসারাইডটা তখন কি করে, ট্রাইগ্লিসারাইডকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, মনে আছে কিনা, তেল আর চর্বি। চর্বি জাতীয় ট্রাইগ্লিসারাইড তৈরি হয় এবং এই ট্রাইগ্লিসারাইড তখন বেশিরভাগই রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে স্কিনের নিচে জমা থাকে। এই জন্য যারা তেল ঘি মাখন বেশি খায় তাদের ত্বক যেমন মসৃণ হয় তেমনি আবার ত্বক অনেক পুরু হয়ে যায়। এবং শুধু স্কিনের নিচে না, তোমার বিভিন্ন এই যে লিভারের চারপাশেও তখন প্রচুর পরিমাণে এই চর্বি জমতে থাকে। লিভারের ভেতরেও জমে, লিভারের বাইরেও জমে। তখন এটাকে বলে ফ্যাটি লিভার। শুনছো না এইসব কথা যে অমুকের ফ্যাটি লিভার, মানে লিভারে চর্বি আছে? সেই ঘটনাটা কিন্তু ঘটে, ওই কলিজার মধ্যে বসে ফ্যাট তৈরি হয় এবং সেটা কোনো কোনো সময় কলিজার মধ্যে জমা থাকে, কলিজার বাইরে জমা থাকে, স্কিনের নিচে গিয়ে জমা থাকে। তারপর হচ্ছে আরো অন্যান্য শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, ডায়াফ্রামের উপরে নিচে লেগে থাকে। তুমি যদি গরু বা খাসি জবাই করে দেখবা তার ভিতরে যাদের চর্বি বেশি, যে সমস্ত স্বাস্থ্যবান গরু, তাদের ভিতরে কত জায়গায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গায়ে, পরিপাকতন্ত্রের গায়ে প্রচুর পরিমাণে চর্বি লেগে থাকে। আমাদের অবস্থাও ওই রকম, তথৈবচ। যত বেশি তেল ঘি মাখন খাবা, ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহলের একটা অংশ গ্লুকোজে রূপান্তরিত হয়ে খরচ হয়ে যাবে, কিন্তু বাকি যে অংশটা খরচ হবে না সেটা কলিজার মধ্যে বসে ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হবে। ট্রাইগ্লিসারাইড তখন চামড়ার নিচে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গায়ে গায়ে জমতে থাকবে এবং এটা তো খারাপ, এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। অনেক সময় এমন হয় শিরা ও ধমনির ভেতরে ভেতরে ট্রাইগ্লিসারাইড জমে যায়, তখন দেখা যায় শিরা ও ধমনির ভেতরটা সরু হয়ে যায়, রক্ত চলাচল করাটা অসুবিধাজনক হয়ে যায়। তো যাই হোক, সেই কথাগুলো আমরা তাহলে, এই যে ট্রাইগ্লিসারাইড, এটা তো একটা স্নেহ জাতীয় পদার্থ তৈরি হচ্ছে, স্নেহটা ভেঙেই আবার স্নেহ জাতীয় পদার্থ তৈরি হচ্ছে। এই টোটাল মেকানিজমটাই আমরা আলোচনা করব, যেটা স্নেহ বিপাকের মধ্যে পড়বে। বুঝছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, লেখো লেখো, স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের ফলে প্রাপ্ত ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল বা অ্যালকোহল, যা লেখো, স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের ফলে প্রাপ্ত ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এর, স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এর যে অংশ গ্লুকোজে রূপান্তরিত হয় না তা, যে অংশ গ্লুকোজে রূপান্তরিত হয় না তা যকৃতের অভ্যন্তরে পুনরায় যুক্ত হয়ে ট্রাইগ্লিসারাইড নামক চর্বি কণায় পরিণত হয়। দাঁড়ি, স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এর যে অংশ গ্লুকোজে রূপান্তরিত হয় না তা যকৃতের অভ্যন্তরে পুনরায় যুক্ত হয়ে ট্রাইগ্লিসারাইড নামক চর্বি কণায় পরিণত হয়। দাঁড়ি, স্যার ট্রাইগ্লি কি বলছে স্যার একটু বলবেন? জাতীয় চর্বি কণায় পরিণত হয়, ট্রাইগ্লিসারাইড জাতীয় চর্বি কণায় পরিণত হয়। স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এর যে অংশ গ্লুকোজে রূপান্তরিত হয় না তা যকৃতের অভ্যন্তরে পুনরায় যুক্ত হয়ে ট্রাইগ্লিসারাইড নামক চর্বি কণায় পরিণত হয়। অধিকাংশ ট্রাইগ্লিসারাইড মেদ হিসেবে, মেদ বা চর্বি আমরা বলি না, মেদ জমেছে, অধিকাংশ ট্রাইগ্লিসারাইড মেদ হিসেবে ত্বক এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গায়ে সঞ্চিত হতে থাকে। অধিকাংশ ট্রাইগ্লিসারাইড মেদ হিসেবে ত্বক এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গায়ে সঞ্চিত হতে থাকে। অধিকাংশ ট্রাইগ্লিসারাইড
ত্বক এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গায়ে মেদ হিসেবে সঞ্চিত হতে থাকে। অধিকাংশ ট্রাইগ্লিসারাইড ত্বক এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গায়ে মেদ হিসেবে সঞ্চিত হতে থাকে। লেখা শেষ। অধিকাংশ ট্রাইগ্লিসারাইড ত্বক এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গায়ে মেদ হিসেবে সঞ্চিত হতে থাকে। লিখছ? জি স্যার। গেল এটা। তারপরেরটা বলো। নাম্বার 3। আমিষ বিপাক। হ্যাঁ, আমিষ বিপাক। আমিষ বিপাক। আচ্ছা, এখন আমিষ বিপাকটা আসলে কি খেয়াল করো। এই যে একটু আগে দেখলা অ্যামাইনো অ্যাসিড যেটা ভেঙে তুমি গ্লুকোজ তৈরি করো, অ্যামাইনো অ্যাসিড তুমি পেলা কোথায়? প্রোটিন জাতীয় খাবার থেকে পেলা। আমরা সবাই জানি অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেতটা কি? আর সি এইচ NH2 COOH। এটা কিন্তু অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত। আমরা জানি না সবাই, বলো তো? জি স্যার। জানি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত। আর CH NH2 COOH। অ্যামিনো মূলক আছে, কার্বক্সিল মূলক আছে, আর এর মানটা ভ্যারিয়েবল। আচ্ছা, গেল। এখন তুমি অ্যামাইনো অ্যাসিড দিয়ে যে গ্লুকোজ তৈরি করবা সেটা তো বলে দিলে একদম চট করে, গ্লুকাগন এসে গ্লুকোজ বানায় দেবে। কিন্তু এর ভেতরে আরো কিছু কথা আছে। গ্লুকোজ উৎপাদনটা তো তুমি শর্করা বিপাকের মধ্যে লিখছো, কিন্তু এখানে আরেকটা ঘটনা আছে। সেটা হচ্ছে এই যে অ্যামিনো মূলক, প্রথমে এটাকে সরাইতে হবে। কারণ গ্লুকোজের মধ্যে কি থাকে? C6H12O6। কিন্তু অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তোমার তো নাইট্রোজেন আছে। অ্যামিনো মূলক যেটা, এখানে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। গ্লুকোজের মধ্যে কার্বন থাকতে পারবে, হাইড্রোজেন থাকতে পারবে, অক্সিজেন থাকতে পারবে, নাইট্রোজেন কি থাকতে পারবে? না স্যার। তাহলে নাইট্রোজেন তো আছে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, তাহলে ওটারে কি করবা? ওইটা গেল কই? তুমি যদি লিখে দাও অ্যামাইনো অ্যাসিড দিয়ে গ্লুকাগন দিয়ে ভাঙলা, গ্লুকোজ তৈরি হয়ে গেল, তাহলে এখানে তো একটা মাঝখানে তো একটা গ্যাপ আছে। সেই গ্যাপটাই আমরা আলোচনা করব। আলোচনাটা হচ্ছে আসলে কি, এই যে অ্যামাইনো অ্যাসিড সেটা তো হচ্ছে তোমার প্রোটিনের একটা উপাদান, তাই না? প্রোটিন তৈরির উপাদানটাই তো অ্যামাইনো অ্যাসিড। তাই অ্যামাইনো অ্যাসিডের উপরে যদি তুমি কোনো ভাঙচুর করো, ব্রেকডাউন করো, কোনো বিশ্লেষণ করো, তাহলে সেটাকে তুমি প্রোটিনের উপরে ভাঙচুর বলে বিবেচনা করতে পারো। অ্যামাইনো অ্যাসিড ব্রেকডাউন করা মানে হচ্ছে প্রোটিন ব্রেকডাউন করা, কারণ অ্যামাইনো অ্যাসিড দিয়েই তো প্রোটিন তৈরি হয়। বুঝছো কিনা কথাটা? তুমি গ্লুকোজ তৈরি করার আগে এটার উপরে তো একটু ভাঙচুর করতে হবে, বিশ্লেষণ করতে হবে। সেটা কি? এই অ্যামিনো মূলকটাকে আগে ভেঙে সরাইতে হবে। সেটা আমি ভাঙবো কিভাবে? কলিজার মধ্যে একটা এনজাইম আছে যার নাম হচ্ছে ডিঅ্যামাইনেস। সে এই অ্যামিনো মূলকটাকে ভেঙে ফেলতে পারে। ডিঅ্যামাইনেজ এনজাইমটা কি করে? এই বন্ডটা ভেঙে অ্যামিনো মূলকটাকে ছুটায় দেয়। এই ছুটে গেল অ্যামিনো মূলক। তখন এই অ্যামিনো মূলকটা কি করে? কখনো কখনো হাইড্রোজেনের সাথে গিয়ে যুক্ত হয়। অ্যামিনো মূলক আর হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে তৈরি হয় অ্যামোনিয়া। সেটা আবার আমার দেহের জন্য ভালো না, ওটা আমরা প্রস্রাবের সাথে বাইরে বের করে দিব। আবার অনেক সময় এমন হয় অ্যামিনো মূলকটা গিয়ে কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়। আমাদের দেহের মধ্যে প্রচুর কার্বন ডাই অক্সাইড আছে, শ্বসন প্রক্রিয়া আমরা তৈরি করছি অনবরত। সেই কার্বন ডাই অক্সাইডের সাথে গিয়ে ওই অ্যামিনো মূলকটা যুক্ত হয়ে এরকম একটা পদার্থ তৈরি করে, এটাকে বলে ইউরিয়া। ইউরিয়া, এই ইউরিয়াটাও আমার দেহের জন্য ভালো না। অ্যামোনিয়াটা যেমন ভালো না, প্রস্রাবের সাথে আমরা বের করে দেই, ইউরিয়াটাও ভালো না, এটাকেও আমরা প্রস্রাবের সাথে বাইরে বের করে দিই। দুইটাই নাইট্রোজেন ঘটিত বর্জ্য। তো সেই হোক যাই হোক, সেই নাইট্রোজেন ঘটিত বর্জ্য আমরা পাবো কোত্থেকে? পাবো পাবো হচ্ছে আমার অ্যামাইনো অ্যাসিডটাকে যদি আমি ব্রেকডাউন করি সেখান থেকে পাবো। এই অ্যামিনো মূলকটা ভেঙে ওইদিকে চলে যায়। তারপরে বাকি যেটুকু থাকে এইটুকুকে তুমি গ্লুকাগন হরমোন দিয়ে গ্লুকোজ বানিয়ে নাও, সমস্যা নাই, আমার আপত্তি নেই। কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, গ্লুকোজ বানানো তো সম্ভব। গ্লুকাগন হরমোন তখন এইটুকুকে গ্লুকোজে রূপান্তরিত করবে, সেটা আমরা শর্করা বিপাকের মধ্যে পড়ছি। কিন্তু এই অ্যামাইনো অ্যাসিডটাকে প্রথমেই যে একটা ভাঙচুর করা লাগবে, সেটাকে আমরা প্রোটিন বিপাকের মধ্যে বর্ণনা করতে চাই। বুঝাতে পারছি না পারি নাই? জি স্যার। লেখো। আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট অ্যামাইনো অ্যাসিড
আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট অ্যামাইনো অ্যাসিড ব্র্যাকেটে লেখো, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো, এরকম একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে লেখো RCHNH2COOH ব্র্যাকেটের মধ্যে লেখো, অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেতটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও, RCHNH2COOH। লাইনটা আবার বলছি, আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট অ্যামাইনো অ্যাসিড যকৃতের অভ্যন্তরে বিশ্লিষ্ট হয় বা ভেঙে যায়। আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট অ্যামাইনো অ্যাসিড RCHNH2COOH যকৃতের অভ্যন্তরে বিশ্লিষ্ট হয় বা ভেঙে যায়। আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট অ্যামাইনো অ্যাসিড যকৃতের অভ্যন্তরে ভেঙে যায়। এখন কিভাবে ভাঙে সেটা বলতে যাচ্ছি। লেখো, ডিঅ্যামাইনেজ এনজাইমের প্রভাবে ডিঅ্যামাইনেজ এনজাইমের প্রভাবে ডিঅ্যামাইনেজ এনজাইমের প্রভাবে ডিঅ্যামাইনেজ এনজাইমের প্রভাবে বন্ড NH2 মূলক ভেঙে যায়। পড়ার সময় পড়বে অ্যামিনো মূলক। ডিঅ্যামাইনেজ এনজাইমের প্রভাবে অ্যামিনো মূলক ভেঙে যায়। এবং এই প্রক্রিয়াটিকে ডিঅ্যামাইনেশন বলে। এবং এই প্রক্রিয়াটিকে ডিঅ্যামাইনেশন বলে। কি লিখলাম লাইনটা? আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট অ্যামাইনো অ্যাসিড যকৃতের অভ্যন্তরে বিশ্লিষ্ট হয়। যকৃতের অভ্যন্তরে ডিঅ্যামাইনেজ এনজাইমের প্রভাবে অ্যামিনো মূলক ভেঙে যায় এবং এই প্রক্রিয়াকে ডিঅ্যামাইনেশন বলে। লিখছো সবাই? লিখছো কিনা বলো? লিখেছি। ইন্দিরা পড়ে শোনাও কি লিখছো। ইন্দিরা। আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট অ্যামাইনো অ্যাসিড যকৃতের অভ্যন্তরে বিশ্লিষ্ট হয়। ডিঅ্যামাইনেজ এনজাইমের প্রভাবে অ্যামিনোমূলক ভেঙে যায় এবং এই প্রক্রিয়াটিকে ডিঅ্যামাইনেশন বলে। দাঁড়ি সাথী লেখো, অ্যামিনো মূলক বন্ড NH2 মূলক, এভাবে লেখো। বা যখন লাইনটা প্রথম শুরু করবা তখন বন্ড NH2 লেখাটা একটু ইনডিসেন্ট, বাংলায় লেখো দরকার বোধে। অ্যামিনো মূলক বাংলায় লেখো। অ্যামিনো মূলক ব্র্যাকেটে তুমি লিখতে পারো বন্ড NH2। অ্যামিনো মূলক অ্যামোনিয়া গ্যাস এবং ইউরিয়া তৈরিতে ব্যবহৃত হয়। অ্যামিনো মূলক অ্যামোনিয়া গ্যাস এবং ইউরিয়া তৈরিতে ব্যবহৃত হয়। ইউরিয়া কিভাবে তৈরি করে সেটার কিন্তু আরেকটা ডিটেলস আছে, সেটা এখানে আমরা পড়বো না। ইউরিয়া উৎপাদনের জন্য আলাদা হেডিং দিয়ে রাখছি, সেখানে পড়বো। অ্যামিনো মূলক অ্যামোনিয়া গ্যাস এবং ইউরিয়া তৈরিতে ব্যবহৃত হয়। শেষ। অ্যামিনো মূলক কোথায় যায়? অ্যামোনিয়া গ্যাস অথবা ইউরিয়া, এই দুইটা তৈরিতে সে ব্যবহৃত হয়ে যায়। অ্যামিনো মূলক অ্যামোনিয়া গ্যাস এবং ইউরিয়া তৈরিতে ব্যবহৃত হয়। শেষ। দাঁড়ি সাথে লেখো, অ্যামাইনো অ্যাসিড ভাঙার এই পদ্ধতি আমিষ বিপাক বলে বিবেচিত। অ্যামাইনো অ্যাসিড ভাঙার এই পদ্ধতি আমিষ বিপাক বলে বিবেচিত। অ্যামাইনো অ্যাসিড ভাঙার এই পদ্ধতি আমিষ বিপাক বলে বিবেচিত। অ্যামাইনো অ্যাসিড ভাঙার এই পদ্ধতি আমিষ বিপাক বলে বিবেচিত, কারণ অ্যামাইনো অ্যাসিড দিয়েই তো আমিষ তৈরি হয়। সুতরাং অ্যামাইনো অ্যাসিডের উপরে কোনো ভাঙচুর করা মানে হচ্ছে আমিষের উপরে ভাঙচুর বলে বিবেচিত।
অ্যামাইনো অ্যাসিড ভাঙার এই পদ্ধতি আমিষ বিপাক বলে বিবেচিত। পরেরটা বলো, পরেরটা বলো, বিপাকের পরেরটা বলো। প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিন উৎপাদন। কয় নাম্বার হবে? 4 নম্বর। 4, প্লাজমা প্রোটিন উৎপাদন। আচ্ছা শোনো, প্লাজমা মানে হচ্ছে রক্তরস। আমাদের রক্তরসে কি কি প্রোটিন আছে সেটা আগে আমাদের জানতে হবে। রক্তরসের মধ্যে আছে, লেখিও না কিছু, সিরাম অ্যালবুমিন। রক্তরসের মধ্যে আছে সিরাম গ্লোবিউলিন। রক্তরসের মধ্যে আছে প্রোথ্রম্বিন। রক্তরসের মধ্যে আছে ফাইব্রিনোজেন। এই প্রোটিনগুলো তৈরি হয় কলিজার মধ্যে। তাহলে আমরা এবার লিখতে শুরু করব। লেখো, রক্তরসে বিদ্যমান লেখো রক্তরসে বিদ্যমান সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, ইত্যাদি প্রোটিন যকৃতের অভ্যন্তরে তৈরি হয়। রক্তরসে বিদ্যমান সিরাম গ্লোবিউলিন, সিরাম অ্যালবুমিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন ইত্যাদি প্রোটিন যকৃতের অভ্যন্তরে উৎপন্ন হয়। রক্তরসে বিদ্যমান সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন ইত্যাদি প্রোটিন যকৃতের অভ্যন্তরে উৎপন্ন হয়। শেষ। রক্তরসে বিদ্যমান সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন ইত্যাদি প্রোটিন যকৃতের অভ্যন্তরে উৎপন্ন হয়। রক্তরসে এইসব প্রোটিনগুলো থাকে এবং এই প্রোটিনগুলো তৈরি হয় কলিজার মধ্যে। গেল এটা। তারপরটা বলো, পরেরটা বলো। অ্যান্টিবডি উৎপাদন। অ্যান্টিবডি উৎপাদন। লেখো, অ্যান্টিবডি এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ অ্যান্টিবডি এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ যা দেহের বাইরে থেকে আগত ক্ষতিকর জীবাণু ও রাসায়নিক পদার্থকে ধ্বংস করে। অ্যান্টিবডি এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ যা দেহের বাইরে থেকে আগত ক্ষতিকর জীবাণু ও রাসায়নিক পদার্থকে ধ্বংস করে। অ্যান্টিবডি এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ যা দেহের বাইরে থেকে আগত ক্ষতিকর জীবাণু ও রাসায়নিক পদার্থকে ধ্বংস করে। অ্যান্টিবডি এক প্রকার প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ যা দেহের বাইরে থেকে আগত ক্ষতিকর জীবাণু ও রাসায়নিক পদার্থকে ধ্বংস করে। লিখছো? দাঁড়ি সাথেই লেখো, অধিকাংশ অ্যান্টিবডি লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা থেকে তৈরি হয়। অধিকাংশ অ্যান্টিবডি লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা থেকে তৈরি হয়, তবে যকৃতের অভ্যন্তরেও কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে।
অধিকাংশ অ্যান্টিবডি লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা থেকে উৎপন্ন হয়, তবে যকৃতের অভ্যন্তরেও কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে। অধিকাংশ অ্যান্টিবডি লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা থেকে উৎপন্ন হয়, তবে যকৃতের অভ্যন্তরেও কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে। পরেরটা বলো, পরেরটা বলো তাড়াতাড়ি। অ্যান্টিবডি উৎপাদনের পরেরটা বলো, 6 নাম্বার। তাপ উৎপাদন। হ্যাঁ, তাপ উৎপাদন। বলতে এত কষ্ট হয় কেন? বলতে এত কষ্ট হয় কেন? বলতে এত কষ্ট হয় কেন? বুঝলাম না তো কিছু। আচ্ছা দেখো, একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের শরীরটা কিন্তু সবসময় উষ্ণ থাকে, আমাদের শরীরের ভেতরে সবসময় 98 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকে, তাই না? বাইরে যতই ঠান্ডা হোক অথবা বাইরে যতই গরম হোক, শরীরের ভেতরে তাপমাত্রাটা সবসময় এরকম থাকে। এই তাপটা আসে কোত্থেকে? আমাদের শরীরটা যদি উষ্ণ না থাকে তাহলে তো আমরা মরে যাব, শীতল হয়ে যাব। এই তাপটা তৈরি হয় কলিজার মধ্যে। কলিজার মধ্যে প্রায় 500 রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে। 500 ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশন অনবরত কলিজার মধ্যে হচ্ছে, এবং ওই রিয়াকশন গুলোর ফলে সব সময় হিট উৎপন্ন হয়। সেই হিটটা কলিজা থেকে রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে, এবং ওই তাপটাই আমাদের শরীরটাকে সবসময় উষ্ণ রাখে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের শরীরের যে তাপমাত্রা, সেটা তৈরির উৎস কিন্তু হচ্ছে যকৃৎ। আর যকৃতের ভেতরে যে এত বায়োকেমিক্যাল রিয়াকশন হয়, সেই জন্য যকৃতকে বলা হয় বায়োলজিক্যাল ল্যাবরেটরি। বায়োলজিক্যাল ল্যাবরেটরি, এই কথাটা লিখে শেষ করি, আমরা আজকের ক্লাস শেষ করব। লেখো, যকৃতের অভ্যন্তরে প্রায় 500 ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে। যকৃতের অভ্যন্তরে প্রায় 500 ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে। যকৃতের অভ্যন্তরে প্রায় 500 ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে। দাঁড়ি, এ কারণে যকৃতকে বায়োলজিক্যাল ল্যাবরেটরি বলা হয়, জৈব রসায়নাগার। সোজা কথা, যকৃতের অভ্যন্তরে প্রায় 500 ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, এ কারণে যকৃতকে বায়োলজিক্যাল ল্যাবরেটরি বলা হয়। যকৃতের অভ্যন্তরে প্রায় 500 ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, এ কারণে যকৃতকে বায়োলজিক্যাল ল্যাবরেটরি বলা হয়। দাঁড়ি, এ সকল বিক্রিয়ার ফলে প্রচুর তাপ সৃষ্টি হয়। এ সকল বিক্রিয়ার ফলে প্রচুর তাপ সৃষ্টি হয়, যা রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। এ সকল বিক্রিয়ার ফলে প্রচুর তাপ সৃষ্টি হয়, যা রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। এ কারণেই আমাদের দেহের তাপমাত্রা সব সময় আমাদের দেহের তাপমাত্রা সব সময় 98 ডিগ্রি ফারেনহাইট বজায় থাকে। এ কারণেই আমাদের দেহের তাপমাত্রা সব সময় 98 ডিগ্রি ফারেনহাইট বজায় থাকে। এ কারণেই আমাদের দেহের তাপমাত্রা সবসময় 98 ডিগ্রি ফারেনহাইট বজায় থাকে। আচ্ছা দাঁড়ি, সাথেই লেখো, ওর পুরোটা মিলাও আবার। যকৃতের অভ্যন্তরে প্রায় 500 ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, এ কারণে যকৃতকে বায়োলজিক্যাল ল্যাবরেটরি বলা হয়। এ সকল বিক্রিয়ার ফলে সৃষ্ট তাপ রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে, এ কারণেই আমাদের দেহের তাপমাত্রা সবসময় 98 ডিগ্রি ফারেনহাইট বজায় থাকে। লিখতে পারছো সবাই? জি স্যার।